মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সাথে কিছু গল্প, কিছু কথা এবং কিছু কাজ শেয়ার করার জন্য চলে আসলাম। রান্নাঘরে চলে এসেছি আমি, জানো তো অনেকক্ষণ 9:30 বাজে যায়। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে একটুখানি মাংস কষিয়ে নিচ্ছি। অল্প একটু মাংস এনেছে, সামান্য 400 মতো মাংস এনেছে। রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ানো হবে। এই মাংসটা না বেশ কষিয়ে রান্না করবো। একটু তেল মশলা ভালো করে দিয়েছি। রুটি দিয়ে না কষানো মাংস খেতে দারুণ লাগে। আর এ দেখো ব্রেকফাস্ট রেডি করেছি বড় ছেলের জন্য। বিট গাজর ভাজা আর হচ্ছে একটা রসগোল্লা দিয়েছি, রুটি দিয়েছি, বড় ছেলেকে দিয়ে আসবো। আমি একটুখানি এ দেখো অর্ধেকটা রুটি না একটু মুখে দিয়েছি। বিট গাজর ভাজাটা লোভ সামলাতে পারলাম না, এত ভালো হয়েছে না কি বলবো, দারুণ হয়েছে। মাংস থাকলেও মনে হয় আমি খেতাম না, এত সত্যি সুন্দর হয়েছে। তাহলে বড় ছেলেকে দিয়ে আসি এই ব্রেকফাস্টটা। কেমন হয়েছে ব্রেকফাস্টটা বলবে। বিট গাজর ভাজা তোমরা কিন্তু করে খেও। তাহলে চট করে ড্রাই হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে অল্প একটু সিদ্ধতে থাকবে। আর এখানে কি রান্না করেছি দেখেছো? মাছের ডিম। এই ডিমগুলো ভালো করে ভেজে বড়া করে নিয়েছি। আর সজনের ডাঁটা না নাজনের ডাঁটা, অবশ্যই এখন সজনের ডাঁটা পাওয়া যায় না, এগুলো নাজনের ডাঁটা, খুব সুন্দর গলে গেছে। এই আলু দিয়ে বড়ি দিয়ে, দেখো বড়ি দিয়েছি, আলু বড়ি সজনে ডাঁটা দিয়ে হালকা পাতলা ঝোল করেছি। আর এখানে আছে সজনের পাতা, মোরিঙ্গা পাতা, দারুণ উপকার। আবারও বলছি তোমাদের উদ্দেশ্যে, আর যারা যারা জানো না তারা জেনে নাও। এটা হচ্ছে ব্লাড প্রেশার, অবশ্যই ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, দারুণ উপকারী। মাঝে মাঝে আমি এটা করে খাই। আজকে এটা শাক করে রান্না করব। ওটা হচ্ছে রান্না করবো কি দিয়ে দেখো, এরকম ছোটো ছোটো করে বেগুন কেটে রেখেছি। এই বেগুন দিয়ে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে দারুণ করে ভাজবো। আর এই মাংসর মধ্যে তেল ছিল, তেল দেওয়ার পর মাংসটা যেই ছপাত করে দূর থেকে ছেড়েছি না, হাতের মধ্যে আমার এই জায়গাটায় তেল ছিটকে এসছে। উরে বাবা, এইটুকু তেল ছিটকে এসছে, তাই যেন আমার জীবন বাড়ি বেরিয়ে যাওয়ার জোগাড়। আমি কি করব, হাতের কাছে বান্না ছিল কিন্তু সেই মুহূর্তে আর মনে পড়ছিল না। সেই মুহূর্তে কি ছিল, আমার দেহের অ্যান্টিবায়োটিক, আমার নিজের দেহের থুতু। সেই থুতু আমি ঝট করে লাগিয়ে দিলাম, জানো তো। আমি এটা আমার ঠাকুমার কাছে শুনেছি, এটা হচ্ছে মোক্ষম অ্যান্টিবায়োটিক, মোক্ষম ওষুধ। কোনো জায়গায় যখনই পুড়ে যাবে, হাতের কাছে কিছু পাবি না, ভুলে যাবি, নিজের মুখের থুতুটা নিয়ে ওখানে লাগিয়ে দিবি, সাথে সাথে সত্যি জানো না একেবারে কি বলবো, ম্যাজিকের মতো কাজ করলো। মানে জ্বলন টলন কমে গেল, আর ফোসকাটাও কিন্তু সেইভাবে পড়েনি। আমি এটাই করি জানো তো। তবে তোমরা হাতের কাছে কিছু না থাকলে দিতে পারো, বান্নাল দিতে পারো। আর আরেকটা জিনিস বলে দিই ওষুধের কথা, সেটা হচ্ছে আলু থিতো করে সেই রসটা যদি আমরা লাগাই না, সেটাও অ্যান্টিবায়োটিকের কাজ করে। কোলগেট দিতে পারো, অনেক কিছু জিনিস আছে। তো আমরা হাতের কাছে এগুলো না পাইনি বলে আমি না, মানে তখন মাথায় কাজ করেনি, তখন আমি তাড়াতাড়ি করে থুতু নিয়ে লাগিয়ে দিয়েছি। এটা আমি কার কাছ থেকে শিখেছি আরেকটাও বলছি। এটা এই আমাদের পম্পা ব্লগ আছে, পম্পা ডেলি ব্লগ যে করে, সেও কিন্তু বলেছিল এই থুতু হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। কোনো ফোড়া টোড়া হলে পরে দেখবে সকালে উঠে বাসি এই থুতু যদি আমরা ওই ফোড়ার মধ্যে লাগাই না, ব্রণর মধ্যে লাগাই, সেই ফোড়া কিন্তু বসে যায়। এটা আমিও জানি, তাই আমি ওর কাছ থেকেও শুনলাম এই কথাটা। বুঝতে পারলে ফ্রেন্ডস? আর এই দেখো মাংসের মধ্যে জল দিয়ে দিয়েছি, একটু ঢেকে দেবো, ব্যাস, তারপরে এটা হয়ে যাবে। কষানো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। ধোয়ার পরে কেটেছি বলে না কাটতে পারলাম। আর যদি আগে কেটে নিয়ে ধুতাম না, গুড়ি গুড়ি হয়ে যেত, আর সব হাতে লেগে যেত। সেই জন্য আগে ধুয়ে নিলাম, তারপর কুচি কুচি করে কাটলাম। আর এখানে একটা জিনিস করবো, তোমরা খেয়েছো কোনো দিন? আলুর খোসার ভর্তা তো খেয়েছো, আর আলুর এই খোসা আজকে আমি ভাজবো। সিদ্ধ করে নিয়েছি, মানে একটু ভাপিয়ে নিয়েছি, জানো তো, অল্প একটু ভাপিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি আলুর খোসাগুলো দেবো, দিয়ে নুন আর হলুদ দিয়ে ভাজবো। আর কাঁচা লঙ্কা তো চিড়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা আমি আমার মার কাছ থেকে শিখেছি, জানো তো। এটা আমার মার কাছ থেকে শেখা রেসিপি। অনেকে এই সজনের শাক একটুখানি ভাপিয়ে নিয়ে করে, কিন্তু আমি ভাপাইনি। এখানে 5 ফোড়ন রসুন ভেজে তারপরে এটাকে বসিয়ে দিয়েছি, একটুখানি জল দিয়েছি, এটাই ভাজা ভাজা হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। আর দেখো আজকে রান্না করেছি সেই যে ডাঁটা দিয়ে, নাজনের ডাঁটা দিয়ে, মাছের ডিম দিয়ে হালকা পাতলা ঝোল। আর এই দেখো কষানো মাংস, এটা যেটা রুটি দিয়ে খাওয়া হবে রাতের বেলা। আর এটা হচ্ছে সেই আলুর খোসা ভাজা। এই খোসাটা কিন্তু আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আবার জলে ভিজিয়ে রেখেছি। যা কাদার গোলা জল বলছি বেরোচ্ছিল না, এরকম যদি না ধুতাম তাহলে আর মনে হয় খাওয়া যেত না। সুন্দর করে ধুয়ে নিতে হবে, আর অবশ্যই একটু ভিজিয়ে রাখতে হবে। আর এখানে কয়েকটা ডিম ভেজেও রেখেছি, কারণ রিজু আর রূপু না ভাজা ডিমটা বেশি পছন্দ করে। আর এখানে গন্ধরাজ লেবু। এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ।
বা দুপুরে দূর দূরান্ত থেকে যে সকল আমার ফ্রেন্ডস এবং সাধারণ ভিউয়ার্সরা দেখছো তাদের জন্য থাকলে আমাদের পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমাদের পথ চলার সাথী দেখো। আর এই পর্যায়ে এসে ফ্রেন্ডস তোমাদের জন্য রিকোয়েস্ট করছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে কোনো অংশে, তাহলে পরে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থেকো। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আর কি করো, শেয়ার করো। তাহলে আমি এটাও রেডি করে নিই তাড়াতাড়ি করে। আর রিজু জানো তো স্কুলে যাবে, স্কুলে দিয়ে আসতে হবে। এখন প্রায় 10টা 15 বাজতে যায়। আর স্কুলে যাব, স্কুলে পরীক্ষা চলছে, ওই জন্য একটুখানি দেরিতেই যাবো। 11:30টায় গিয়ে দিয়ে আসবো, আবার তাড়াতাড়ি চলেও আসবে, ও 1:30টার মধ্যে চলে আসবে। তাহলে চান করে আসলাম, খুব তাড়াতাড়ি চান করলাম জানো তো, ভালো লাগছে না। বললাম না স্কুলে দিয়ে আসবো, আমি আর স্কুলে দিয়ে আসতে পারিনি। এত মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে না, চরম মাথা যন্ত্রণা করছে। ঘাট দিয়ে মাথার এই ডান দিকটা চরম ব্যথা করছে আমার। প্রেশারের ওষুধ খেয়েছি কিন্তু তাও মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করার কারণ আছে জানো তো, সংসারে তো 5টা চিন্তা আছে, আর একটা চিন্তাও মাথায় জুড়েছে জানো তো। শুধু আমার না, সকল দেশবাসীর মধ্যে এই চিন্তাটা জুড়েছে। কি চিন্তা জুড়েছে অবশ্যই বলবো। চলো রান্নাঘরে বাসন গুছাতে গুছাতে কথা বলি। অনেকগুলো বাসন পড়ে আছে, সেগুলো গুছিয়ে নিয়ে এই বাসনগুলো গুছিয়ে নিয়ে স্কুলে আনতে যাবো। শাড়িটা চেঞ্জ করবো, বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপর স্কুলে যাবো। কিসের টেনশন করছি জানো, সকলেই জানো, আমাদের পৃথিবীতে সকলেই চেনে আমাদের তিলোত্তমা কলকাতাকে। সেই কলকাতাকে নিয়ে টেনশন করছি, কলকাতার ঘটনাগুলোকে নিয়ে। তোমরা সকলেই তো জানো, আজকে আর সেগুলো অজানা কিছু নেই, বাসি পচা খবর হয়ে গেছে। এখন ইন্টারনেটের যুগে সেকেন্ডের মধ্যে সমস্ত খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কিন্তু সেই সব খবরগুলো না যখন শুনি না, একদম ভালো লাগে না জানো তো। আরজি করে মেয়ে ডাক্তার, লেডি ডাক্তারটা কত ভালো ডাক্তার বলো। এরকম মেয়েটাকে কিভাবে নির্যাতন করে, নৃশংস নির্যাতন করে, মানে তাকে প্রাণ দিতে হলো, মেরে ফেললো তাকে। মা বাবার কোলটা খালি করে সে আজকে চলে গেল। কোন যুগে আমরা বাস করছি। তিলোত্তমার চোখে মুখে ঘুম নেই। শুধু তিলোত্তমা কেন, সারা পৃথিবীর মানুষের মানে মা বাবার ঘুম উড়ে গেছে। হোস্টেলে যেসব ছেলেমেয়েরা পড়ছে তারা কেউ শান্তিতে নেই। তাদের মা বাবারা বলছে তোরা চলে আয়, তোদের পড়াশোনা করতে হবে না। আমার একজন চেনা জানা, সে হোস্টেলে ডাক্তারি পড়ছে, তো বলছে তার মা তুই চলে আয় বাবা, তোর আর পড়াশোনা করতে হবে না, ডাক্তারি হতে হবে। বলছে মা ডাক্তারি করবো না, আর তো 1টা বছর আছে। বলছে না, এইসব ভয়ে টেনশন আমি আর নিতে পারছি না বাবু, তুই চলে আয় বাড়িতে। সে কি করবে, মেয়েটা সেই ডিসিশন নিতে পারছে না। সে থাকবে ওখানে হোস্টেলে, ডাক্তারি পড়বে, না বাড়ি চলে আসবে, এই অবস্থা হয়েছে। কি বলবো, আমাদের তিলোত্তমা এরকম হয়ে গেল। শুধু তিলোত্তমা বলবো কেন, সারা পৃথিবীতে এরকম ঘটনা ঘটছে। অন্যায়, অবিচার, নির্যাতন, খুন খারাপি, মারামারি, যুদ্ধ, শান্তি নেই, কোথাও শান্তি নেই। কিন্তু আমাদের বসে থাকলে চলবে না, এইসব কাজকর্ম করতে হবে। আর ওই টেনশন করছি, এই জন্য শরীরটা খুব খারাপ লাগছে, মাথা ব্যথা করছে। দেখি মাথা ব্যথা অত্যাধিক হলে পরে একটা স্যারিডন খেয়ে নিতে হবে। এইসব কথা ভাবতে গেলে না মন খারাপ হচ্ছে। আর এই মন খারাপ থেকে টেনশন, কাশি এসে যাচ্ছে জানো, মন খারাপ থেকে টেনশন থেকে মাথার যন্ত্রণা। আমি কেন, আমার মতো অনেক অনেক বাবা মার মধ্যে এইসব টেনশনগুলো চলে এসছে। আমার ছেলেকেই তো হোস্টেলে এত ভালো রেজাল্ট করলো, তো আমি হোস্টেলে পাঠাতে পারছি না। ও বলছে হোস্টেলে থেকে পড়বে, কিন্তু আমি ওর বাবা কিছুতেই রাজি হচ্ছে যে না বাবা, পড়াশোনা তুমি কাছে পিঠ থেকেই করো, ডেলি প্যাসেঞ্জারই করো, আমি এত টেনশন নিতে পারবো না। এমনি প্রেশারের রুগী, 2টো করে ট্যাবলেট খেতে হয়, আমি মরে যাবো, তুমি এখান থেকেই পড়াশোনা করো। এইসব নানান দুশ্চিন্তা করে মরছি জানো তো। কি বলবো, কোন যুগে কোন পৃথিবীতে বাস করছি, এখনো আমরা মানে সভ্য হতে পারিনি। জঙ্গলে আরজিগড়ের ঘটনার কথা, মানে আরজিগড়, কলকাতায় যে আরজিগড় হসপিটাল আছে, সেই ঘটনার কথা ভাবতে ভাবতে না মাথা ঘুরে যাচ্ছে। সত্যি খুব টেনশন লাগছে গো, টেনশন হচ্ছে। শুধু আরজিগড়ের কথা বলবো কেন, হসপিটালের কথা বলবো কেন, স্বপ্নদীপের মতো এত সুন্দর ফুটফুটে ছেলে, সে এসেছিল হোস্টেলে, যাদবপুর কলকাতায় হোস্টেলে পড়াশোনা করে বড় হবে, মানুষ হবে। মা বাবার মুখে যেমন স্বপ্ন, তার মুখেও ছিল স্বপ্ন। সব স্বপ্ন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। তাকে প্রাণ দিতে হলে প্রাণটা কেড়ে নিল তাকে, নির্যাতন অত্যাচার করে। র্যাগিংয়ের মতো একটা বিষাক্ত জিনিস, অভিশপ্ত জিনিস। আমি অভিশপ্ত নাম দিয়েছি জানো তো, অভিশপ্ত জিনিস। আমাদের পৃথিবীতে এই র্যাগিং বলে জিনিসটা আনলো, আমি জানি না কে সৃষ্টি করলো এই জিনিসটা। তাহলে তাকে প্রাণ দিতে হলো। এইসব ঘটনাগুলো যখন চারিদিকে শুনি না, ভালো লাগে না, বাঁচতে ইচ্ছা করে না, ভালো লাগে না। কোথায় গেলে শান্তি পাবো, শুধু এইটুকু ভাবি। আবার ভাবি কোথায় শান্তি, সারা জায়গায়, সারা পৃথিবীতে যুদ্ধ, হানাহানি, মারামারি, নির্যাতন, কাটাকাটি, কোথাও শান্তি নেই। মানুষ জন্মটাই বৃথা। পাপ করলে মনে হয় মানুষ হয় জানো, এখন ভাবছি পাপ করলেই মানুষ হয়। তোমরা জিজ্ঞাসা করবে, তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে, মানুষ জন্ম হতে চাও পরবর্তীকালে মরে টরে? আমি বলেছি ভগবানের কাছে, আমার মৃত্যু দেওয়ার পরে পরজন্মে আমায় মানুষ করো না। বড় কষ্ট করতে হবে।
চান করে উঠলাম, তাও ঘাম হচ্ছে জানো তো। আর যত টেনশন করবো তত সত্যি শরীর খারাপ। কী করবো বলো, এইসব টেনশন নিয়ে থাকতে হবে। এসবকে নিয়েই তো আমাদের সমাজ, চারপাশে বিরোধকে নিয়ে তো আমাদের বাঁচতে হবে। আর একটা টেনশন সবার মধ্যে কাজ করছে কি, হোস্টেলে যত বাচ্চা কাচ্চা মানে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, এমনকি বিভিন্ন হাসপাতালে যেসব ডাক্তার নার্সরা আছেন তারা ভয় পাচ্ছে। শুধু না হসপিটালের কথা বলবো কেন, যেগুলো অফিস কাছারি আছে নাইট ডিউটি করছেই মহিলারা ভয় পাচ্ছে। বিশেষ করে মহিলারা ভয় পাচ্ছে, পুরুষদেরও ভয় আছে, ভয় সবারই আছে। আজকালকার পৃথিবীতে কেউ সুরক্ষিত নয়। তাই জন্য বলবো যত মানে আমাদের দেশে বা আমাদের কলকাতা শহরে এখন আর কেউ সুরক্ষিত নয়, কেউ নিরাপদে কিন্তু চলাফেরা করতে পারছে না। হ্যাঁ, একদম নিরাপদে চলাফেরা করতে পারছে না, কিন্তু চলাফেরা করতে হচ্ছে, কাজের জন্য আমাদের বেরোতে হচ্ছে, কিন্তু নানান রকম টেনশন মাথায় নিয়ে আর জীবনটাকে হাতে রেখে আমাদের বেরোতে হচ্ছে। আমার ছেলে মেয়েকে কি আটকে রাখতে পারবো? তুমি তোমার ছেলে মেয়েকে আটকে রাখতে পারবে? বড় হতে গেলে, মানুষ হতে গেলে পাঠাতেই হবে। এই যে ট্রেনে বাসে যাতায়াত করবে, হোস্টেলে নাই বা থাকবে, ট্রেনে বাসে তো যাতায়াত করবে, কলেজে যাবে, কখন কত রকম ঘটনা ঘটতে পারে। তো এসব নিয়েই বাঁচতে হবে। ভয় তো পাচ্ছে, যথেষ্ট ভয় পাওয়ার কারণ আছে। তারা ভয় পাচ্ছে, প্লাস বাড়ির মা বাবা পরিবার আত্মীয় স্বজন সকলেই ভীত, সকলেই শঙ্কিত। তারা বলছে পড়াশোনা করতে হবে না, কাজকর্ম করতে হবে না, চলে আর কি বলবো। এসব সম্ভব না, এসব কথার কথা যদিও জানি, কিন্তু ওই যে টেনশন করেই যাচ্ছে। তাই বলবো সুরক্ষা মানে আইনি ব্যবস্থাকে কঠোর হতে হবে, কঠোর হাতে আইনি ব্যবস্থা করতে হবে। আর শাস্তি, অবশ্যই কঠোর শাস্তি, কড়া শাস্তি দিতে হবে। শাস্তির জন্য বসে থাকলে চলবে না অনন্তকাল ধরে, একেবারে ফটাফট ডিসিশন নিতে হবে, শাস্তি দিতে হবে। একজনের শাস্তি দেখে 10 জন কিন্তু 10 হাত কেন পিছিয়ে আসবে, 10 পা পিছিয়ে আসবে একজনের শাস্তি দেখলে পরে। মানে আগে পিছিয়ে ভাববে যে অন্যায় করার মূল্যটা কি, অন্যায় করলে কি হয়। আসলে দেশে শাসন ব্যবস্থাটাই নেই, কাঠামোটা ঠিক করে গড়তে হবে, ভিতটাকে ঠিকভাবে গড়তে হবে। শাসন ব্যবস্থা যদি কঠোর হয়, কঠিন হয়, তবেই না ভয় পাবে মানুষ, পাবলিক ভয় পাবে। শাসনই নেই, শাস্তিই নেই, ওই জন্য মানুষ করে যাচ্ছে, যা খুশি করে যাচ্ছে, যার উপরে যার যা ইচ্ছা করে চলেছে, যার যা ইচ্ছা করে চলেছে, শাস্তিই নেই। অনেক অনেক পৃথিবীর অনেক দেশে কঠোর শাস্তি আছে, মানে সাথে সাথে হবে, সাথে সাথে শুট, যেমন অন্যায় তেমন তার শাস্তি, হাত কেটে দিল, পা কেটে দিল, কিংবা একেবারে শুট আউট করে দিল, এইরকম শাস্তি দরকার। আমার তোমার ছেলের কথা বলছি না, সকলের জন্য একই কথা। যদি কেউ অন্যায় করে, সে আমার নিজের আত্মীয় হোক, যেই হোক সেই হোক, একটাই কথা, অন্যায় করেছো কি একেবারে সাথে সাথে তাকে একেবারে মানে চরম শাস্তি দিয়ে তাকে ভাগাও, যে যেরকম করেছে। ওই শাস্তিটা হলে পরে তবেই ভয় আসবে মানুষের, তা নাহলে মানুষ জাগবে না, মানুষ ভয় পাবে না। মানুষ এইরকমই, এই দুদিন এটাকে নিয়ে আলোচনা হবে, সরগরম হবে, খবরের কাগজে, নিউজে, পেপারে সব কিছু হবে। তারপরে 10 দিন বাদে সব শান্ত হয়ে গেল, সব শান্ত থিতিয়ে গেল। কিন্তু যে বাবা মার বুক খালি হয়ে গেল, তারা সারাটা জীবনের জন্য চোখের জল ফেলবে, সারাটা জীবনের জন্য চোখের জল ফেলবে। আর এই ঘটনার জন্য চোখের জল ফেলছে সারা দেশ টেনশন করছে, চোখের জল ফেলছে যে কীভাবে প্রাণটা গেল সেই লেডি ডাক্তারের। ভাবতেই পারি না অত বড় হাসপাতালের মধ্যে এরকম ঘটনা। আজকে হাসপাতাল হচ্ছে, কাল অন্য হাসপাতালে হবে, অন্য নার্সিংহোমে হবে, অন্য কলেজে হবে, অন্য রেল স্টেশনে হবে, কত জায়গায় হবে। তাছাড়া তো রাস্তাঘাটে আমরা সুরক্ষিতভাবে চলতেই পারি না। একটু রাত হয়ে গেলে, সন্ধে হয়ে গেলে, মানে যেখানে একটু নিরিবিলি রাস্তা, গা ছমছম করে। ওই যে বললাম ভূতের ভয়, মানুষ ভূতের ভয় না, গা ছমছম করে, কোথায় কোন ভূত লুকিয়ে আছে, ঝম করে এসে বাঘের মতো ছাপাবে ঘাড়ের উপরে, খুব ভয় লাগে রাস্তাঘাটে। গ্রামগঞ্জে তো একেবারে প্রোটেকশন নেই, একেবারে সুরক্ষার ব্যবস্থা নেই, প্রোটেকশন নেই। গ্রামগঞ্জে মেয়েদের চলাফেরা করা আরও কঠিন পরিস্থিতি। সেখানে কি বলবো, সেখানে মানুষ কী করে যে চলাফেরা করছে, এইসব টেনশন, এইসব বিপদ আপদ নিয়ে, তারাই জানে, শুধু তারাই জানে। আমাদের কলকাতার মতো শহরে এত লোকের মধ্যে থেকে, মানে আরজিকর এত জমজমাট একটা হসপিটাল, যদিও রাত্রিরে লোকের আনাগোনা কম থাকে, কিন্তু সারা রাত কিন্তু পেশেন্ট পার্টি আসছে, লোকজন আসছেই কম বেশি। সেখানে যদি এরকম ঘটনা ঘটে যেতে পারে, তাহলে গ্রামগঞ্জে নিরিবিলি রাস্তায় কি হতে পারে বলো? জানি না কি কপালে আছে, কি বলবো। বোধ আনতে হবে, মানুষকে সজাগ হতে হবে, আরও বেশি সজাগ হতে হবে, বিবেক বোধ আনতে হবে নিজের মধ্যে। শুধু আইন শৃঙ্খলা তো কঠোর হতেই হবে, জাস্টিস যেটাকে বলে, সত্যি আমি জাস্টিস, মানে আমি কেন, আমার মতো সকলেই এই জাস্টিস চাচ্ছে, কড়া শাস্তি ব্যবস্থা, কঠোর হতে হবে শাস্তি ব্যবস্থা, তবেই এইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে, তবেই এইসব মানুষগুলো কিন্তু উচিত শিক্ষা পাবে। শাস্তি না হলে, কঠোর শাস্তি না হলে পরে এদের শিক্ষা হবে না, এরা আবারও করতে থাকবে, দুদিন থেমে থাকবে, আবারও করতে থাকবে। তাই বলছি জাস্টিস বা শাস্তি ব্যবস্থা কঠোর হোক আমাদের দেশে।
আর শুধু আমাদের দেশে না, যেখানে যেখানে অন্যায় আছে সেখানে সেখানেই এই জাস্টিস বা এরকম কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে কিন্তু আমরা নিরাপদে নির্ভয়ে সমস্ত জায়গায় অবলীলায় চলাফেরা করতে পারবো। অন্ধকার মানব না, অন্ধকারেও কিন্তু আমরা সুন্দরভাবে সুরক্ষিতভাবে সাহসের সাথে এগিয়ে যেতে পারবো। কাউকে লাগবে না সেই দিন, যেই দিন এইসব অন্যায়ের বিচারগুলো পাবে মানুষ। আর যারা তারা চলে গেল, তাদের কি বলবো, তাদের আত্মার শান্তি কামনা করি। তারা যেখানেই থাকুক তারা যেন ভালো থাকে, এই বলা ছাড়া আর কিচ্ছু নেই সাধারণ মানুষ হিসাবে আমার। কত মায়ের কোল খালি হয়ে গেল এর জন্য, তাই না? মা বাবা হাহাকার করছে, যার তার গেল, শুধু সেই কাঁদবে সারা জীবন ধরে। আমরা কটা দিনের জন্য হইচই করবো, মিডিয়া নিউজ এই। কিন্তু আবারও বলছি যেতে যেতে যে শাস্তি ব্যবস্থা কঠোর হোক, আবারও জাস্টিস চাই সবাই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আর যেতে যেতে বলি, তিলক তো আমার চোখে ঘুম নেই, শান্তি নেই, শান্তি উড়ে গেছে, ঘুমও উড়ে গেছে, একেবারে ঘুমোতে পারছে না তিলক তোমার সব সবাই।